কোস্টগার্ডের আধুনিকীকরণে ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সমুদ্র সীমা সুরক্ষিত রাখায় বাহিনীর প্রশংসা। সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে ঢাকা দিল্লি। ওমানের পররাষ্ট্র উপদেষ্টা ভারতের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠকে সিদ্ধান্ত। তিস্তার পানির ন্যায্যতা দাবিতে 11টি স্পটে 2 দিনের কর্মসূচি শুরু হচ্ছে আজ। অংশ নেবে বিএনপি সহ মিত্ররা। এবং যাত্রাবাড়িতে পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী স্ত্রী নিহত। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 5 গাড়ির সংঘর্ষে আহত আরও 20। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পরে খবরে। কোস্টগার্ডের আধুনিকীকরণে অন্তর্বর্তী সরকার সব ধরনের ব্যবস্থা নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ কোস্টগার্ডের 30তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। বলেন, ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে একটি নতুন বাংলাদেশের জন্ম হয়েছে। সেই ধারাবাহিকতায় কোস্টগার্ড সদস্যরাও কাজ করে যাচ্ছে। কোস্টগার্ড নিয়মিত টহল দিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে। সাগর নদীতে মৎস্যজীবীদের নিরাপত্তায় সফলভাবে কাজ করে যাচ্ছে। সমুদ্র সীমা সুরক্ষিত রাখতে কোস্টগার্ড সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছে বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবেলায় একসঙ্গে কাজ করার গুরুত্ব নিয়ে আলোচনা করেছে বাংলাদেশ ও ভারত। ওমানের মাস্কাটে 8ম ভারত মহাসাগর সম্মেলনের ফাঁকে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বৈঠক করেন। বৈঠকে সীমান্ত নিরাপত্তা, পানি বণ্টন, বন্যা ব্যবস্থাপনা, বাণিজ্য, ভিসা সহ দ্বিপক্ষীয় প্রায় সব বিষয়ে তারা আলোচনা করেন। একই সঙ্গে আগামী 4 এপ্রিল ব্যাংককে আসন্ন বিমস্টেক আঞ্চলিক সম্মেলনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সম্ভাব্য বৈঠকের প্রস্তুতি নিয়েও তাদের মধ্যে কথা হয়। তিস্তার পানি বণ্টন এবং নদীর প্রকল্প বাস্তবায়নের দাবিতে পূর্ব ঘোষিত 2 দিনের কর্মসূচি আজ শুরু হচ্ছে। জাগো বাহে তিস্তা বাঁচাও স্লোগান নিয়ে তিস্তা নদী রক্ষা আন্দোলনের ব্যানারে এই কর্মসূচিতে অংশ নেবে বিএনপি সহ মিত্ররা। 48 ঘণ্টা নদীর তীরবর্তী অঞ্চলে অবস্থান কর্মসূচি হবে। তিস্তা চুক্তিসহ অভিন্ন নদীর পানি বণ্টন সমস্যার সমাধান এবং দেশের স্বার্থ রক্ষায় ভারতের ওপর চাপ বাড়াতে এই কর্মসূচি। লালমনিরহাটে তিস্তা রেল সেতু সংলগ্ন এলাকায় আজ কর্মসূচির উদ্বোধন করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল মঙ্গলবার কর্মসূচির সমাপনী দিনে বক্তব্য দেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এছাড়া দেশের উত্তরে 5 জেলা লালমনিরহাট, রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা ও নীলফামারীর 11 স্থানে দলের জ্যেষ্ঠ নেতাদের উপস্থিতিতে সমাবেশ হবে। পাশাপাশি মিত্র রাজনৈতিক দলের নেতারা এতে অংশ নেবেন। রাজধানীর যাত্রাবাড়ির মাতোয়াইলে রাস্তা পার হওয়ার সময় পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন তাদের মেয়ে। সকাল 7টার দিকে মাতোয়াইল সাদ্দাম মার্কেটের বিপরীত পাশে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন রুনা আক্তার ও তার স্বামী আব্দুল জব্বার। তাদের মেয়ে জুই আক্তার গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। পুলিশ জানায়, সকালে রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান রুনা আক্তার। পরে স্থানীয় হাসপাতালে মারা যান আব্দুল জব্বার। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানটি জব্দ করা হলেও চালক পালিয়ে গেছেন। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার কামারখোলা এলাকায় 5টি গাড়ির সংঘর্ষে 20 জন আহত হয়েছেন। ভোরে এক্সপ্রেসওয়েতে ঘন কুয়াশার কারণে একটি গাড়ি আরেকটি গাড়ির পেছনে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন শ্রীনগর উপজেলার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন অফিসার মোহাম্মদ দেওয়ান আজাদ হোসেন। তিনি বলেন, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। ক্ষতিগ্রস্ত গাড়ির মধ্যে বাস ও ট্রাক রয়েছে। ঢাকার ধামরাইয়ে মাদ্রাসার ছাত্রীকে ডেকে নিয়ে ধর্ষণের ঘটনায় আবুল হোসেন নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মনিরুল ইসলাম জানান, আবুল হোসেন ভিকটিমকে বড়ইপাড়ার কথা বলে ডেকে নিয়ে ধর্ষণ করে। বিষয়টি এলাকার সবাই জানলে আবুল হোসেনকে গণধোলাই দেয়। পরে পুলিশকে সংবাদ দিলে অভিযুক্ত ধর্ষককে আটক করা হয়। কক্সবাজারের টেকনাফের রিল্লা সীমান্তবর্তী একটি বাড়িতে অভিযান চালিয়ে ৬৯টি বোমা উদ্ধার ও বোমা তৈরির সরঞ্জাম সহ ২ জনকে আটক করা হয়েছে। বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান জানান, ভোররাতে গোপন খবরের ভিত্তিতে বিজিবির একটি দল ওই এলাকার কয়েকটি বাড়িতে অভিযান চালায়। পরে প্রায় ৩ ঘণ্টা তল্লাশি চালিয়ে বাড়ির পরিত্যক্ত অংশ থেকে ৬৯টি বোমা উদ্ধার ও বোমা তৈরির সরঞ্জাম সহ ২ দুষ্কৃতিকারীকে আটক করা হয়। গাজীপুরের গাছা থানার পলাশোনা গিলারটেক এলাকায় স্মার্ট অ্যাগ্রো ফার্মের ২.৫ শতাধিক বিলুপ্তপ্রায় মসলিন কার্পাস তুলার গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি ফার্ম কর্তৃপক্ষের। এ ঘটনায় গাছা থানায় সাধারণ ডায়েরি করেছেন প্রকল্পের কর্মকর্তা জুবায়ের রহমান। সাধারণ ডায়েরি সূত্রে জানা যায়, ২৬৬ জমির ওপর তুলা উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে বিলুপ্তপ্রায় মসলিন কার্পাস তুলার চারা গাছ রোপণ করা হয়। বেশিরভাগ গাছেই তুলার ফলন আসতে শুরু করেছিল, কিন্তু রাতে দুর্বৃত্তরা ফার্মের গাছগুলো কেটে ফেলে। এ বিষয়ে গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী মোহাম্মদ রাশেদ বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে। এক গাছ লাগাইছিলাম, তুলা গাছ, যেটা পরিবেশের জন্য অনেক ভালো এবং এখানে ওই তুলা থেকে অনেক দামি সুতা তৈরি হয়। প্রায় ৩০০-র মতো আমরা তুলা গাছ লাগাইছিলাম। সেই তুলা গাছগুলো গতকাল রাতে দুর্বৃত্তরা কেটে ফেলছে। পাওয়ার জন্য, ভালোর জন্য গাছ আমরা লাগাইছি। লাগানোর পরে গত রাত্রে আমাদের ওই ৩৫০টা গাছ কেটে ফেলাইছে। এটা আমরা সূক্ষ্ম বিচার চাই, সূক্ষ্ম তদন্ত করে বিচার চাই। দুর্বৃত্তরা এই গাছের চারাগুলির গোড়া কেটে দিয়েছে। থানায় একটি জিডি করেছি, তারা তদন্ত করতেছে। সিরাজগঞ্জে উল্লাপাড়ায় এবার সরিষার বাম্পার ফলন হয়েছে। কৃষকরা বলছেন, আবহাওয়া অনুকূল থাকায় ও চাষাবাদের পরিধি বাড়ায় এই বছর সরিষার ফলন ভালো। এতে হাসি ফুটেছে কৃষকের মুখে। উল্লাপাড়া থেকে আলামিনের তথ্য ছবিতে জানাচ্ছেন শফিকুল ইসলাম। কেউ ক্ষেত থেকে সরিষা তুলছেন, আবার ব্যস্ত মাড়াইয়ের কাজে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় এবার সরিষার ফলন ভালো হওয়ায় এমন ব্যস্ততা কৃষকদের। কৃষকরা বলছেন, অল্প শ্রম আর স্বল্প খরচে সরিষা চাষে মুনাফা বেশি হওয়ায় উপজেলায় দিনে দিনেই বেড়েছে আবাদ। আবহাওয়া অনুকূল থাকায় এবার ফলনও হয়েছে বেশ। এবার আবহাওয়াটা ছিল ভালো, কুয়াশা ছিল না, তদ্রূপ পচনের সংখ্যা নাই। আরও নতুন নতুন কীটনাশকের জন্য কীটনাশক ব্যবহার করা সরিষার ফলন এবার প্রায় দ্বিগুণ। যে শস্য হয়েছে ইনশাআল্লাহ গত 2-3 বছরের ভিতরে এত শস্য আল্লাহ দেয় নাই খেতে। উৎপাদন ভালো হলেও ন্যায্য দাম পাওয়া নিয়ে শঙ্কায় কৃষকরা। বাজার মনিটরিং ব্যবস্থা থাকলে লাভবান হবেন তারা। যে পরিমাণ উৎপাদন হয়েছে তার তুলনামূলক যদি বাজার ভালো থাকে তাহলে আমাদের খরচ ইনশাল্লাহ পোষা যাবে আর কি। এদিকে সরিষা চাষে কৃষকদের সহায়তা করছে স্থানীয় কৃষি বিভাগ। আমরা কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় প্রায় 15,000 কৃষকদের বীজ এবং সারের সহায়তা দিয়েছিলাম। তো সার্বিকভাবে আশা করছি বর্তমান যে বাজার মূল্য, কৃষক এই বাম্পার ফলনে ব্যাপক লাভবান হবে। চলতি মৌসুমে উল্লাপাড়ায় প্রায় 24,570 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন। আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রে প্রবল বৃষ্টি ও বন্যায় কমপক্ষে 9 জন নিহত হয়েছেন। প্রবল বর্ষণে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলের কিছু অংশ প্লাবিত হয়েছে এবং অনেক স্থানে রাস্তা ও ঘরবাড়ি ডুবে গেছে। এছাড়া দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে প্রায় 4 লাখ মানুষ বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসি বলছে, বৃষ্টি ও বন্যার জেরে মৃত্যু ও ক্ষয়ক্ষতির একটি বড় অংশ কেন্টাকিতে ঘটেছে বলে মনে হচ্ছে।
জাতীয় আবহাওয়া পরিষেবার পরিসংখ্যান বলছে এই বৃষ্টির ফলে ব্যাপক বন্যার সৃষ্টি হয়। এছাড়া বন্যার জেরে ৩০০টিরও বেশি রাস্তা বন্ধ হয়ে গেছে। ফিলিস্তিনের গাজায় গত মাসে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে দীর্ঘ ১.৫ বছরের বেশি সময় ধরে চলা হত্যাযজ্ঞের সমাপ্তি ঘটেছে। তবে এরপরেও লাশের মিছিল শেষ হয়নি। ধ্বংসস্তূপের নিচে থেকে একের পর এক উদ্ধার হচ্ছে নিহতদের লাশ। এরই অংশ হিসেবে সবশেষ উদ্ধার করা হয়েছে আরও ৬ লাশ। এর ফলে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৪৮,২৭০ ছাড়িয়ে গেছে। এক প্রতিবেদনের তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদুলু। ডোনাল্ড ট্রাম্পের সমর্থনে ইরানের বিরুদ্ধে শেষ আঘাত হানতে প্রস্তুত ইসরায়েল বলে ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় রোববার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি এমন ঘোষণা দেন। নেতানিয়াহু আরও বলেন, গত ১৬ মাসে ইসরায়েল ইরানের সন্ত্রাসী নেটওয়ার্কে বড় ধরনের আঘাত হেনেছে। পাশাপাশি প্রেসিডেন্ট ট্রাম্পের শক্তিশালী নেতৃত্বে ইসরায়েল তাদের লক্ষ্য পূরণ করতে সক্ষম হবে। এ সময় গাজা নিয়ে নেতানিয়াহু বলেন, গাজার ভবিষ্যৎ নিয়ে তিনি ও ট্রাম্প অভিন্ন কৌশল নিয়েছেন। যদি সব ইসরায়েলি বন্দীকে মুক্তি না দেয়া হয় তাহলে আরও ভয়ানক পরিণতি হবে। ভোলায় জনপ্রিয় হয়ে উঠেছে নদী ও খালে খাঁচায় মাছ চাষ। কম পুঁজিতে অধিক লাভজনক হওয়ায় ভাসমান এই পদ্ধতিতে মাছ চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। ফলে দিন দিনই বাড়ছে চাষিদের সংখ্যা। এতে করে জেলায় বেকারত্ব কমে যাওয়ার পাশাপাশি মৎস্য উৎপাদনও বৃদ্ধি পাচ্ছে। ভোলা থেকে মোহাম্মদ মহিউদ্দিনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানছেন সঞ্জিতা হক। ভোলা সদর উপজেলার তেতুলিয়া নদীতে ভাসছে সারি সারি মাছের খাঁচা, যেখানে চরসামাইয়া গ্রামের ২৫ জন চাষি নদীতে ভাসমান খাঁচা তৈরি করে মাছ চাষ করছে। প্রবাহমান নদীতে ভাসমান মাছ চাষ প্রকল্পের মাধ্যমে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তায় খাঁচায় চাষ হচ্ছে তেলাপিয়া, কই ও পাঙ্গাসের পোনা ও সরপুঁটি মাছ। খাঁচায় চাষ করা মাছের স্বাদ নদীর মাছের মতোই। স্রোতে ভেসে মুক্ত পানির খাবার খেয়ে বেড়ে ওঠা খাঁচার মাছ বেশ লাভজনকও। ভাসমান পদ্ধতিতে নদীতে মাছ চাষ করার জন্য 2টা খাঁচা নেই, ভালো একটা আয় হওয়ার কারণে এখন আমি বাড়িয়ে 8টা খাঁচাতে মাছ চাষ করি। আমি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। তখন আমরা কিছু জানতাম না, বুঝতাম না নদীতে কীভাবে মাছ ফেলে, ঠিক আছে। তো ওনারা আমাদের ট্রেনিংয়ের মাধ্যমে এগুলো আমাদের খাঁচা দিয়েছে, ট্রেনিং আমরা মাছ ফেলছি। ওনারা তখন আমরা মাছও দিয়েছিল, আমরা মাছ পালতেছি। তখন ছিল আমার 1টা খাঁচা, এখন আমার হলো 6টা খাঁচা। খাঁচাতে খরচ হয় 1.5 লাখ করে, আমাদের খরচ হয় 3 মাসে। তাতে আমার লেগিয়া টোটাল খরচ প্রতি যায় 60 থেকে 65 হাজার আমার লাভ আসে 3 মাসে। পুকুরের আবদ্ধ পানিতে মাছ বিক্রি উপযোগী হতে যেখানে 1 বছর সময় লাগে, সেখানে খাঁচায় চাষকৃত মাছ মাত্র 2 থেকে 4 মাসে বিক্রির উপযোগী হয়। প্রশিক্ষণ দিচ্ছি এবং সার্বক্ষণিকভাবে এই চাষিদের সাথে আমরা যোগাযোগ রেখেছি এবং বিভিন্ন কারিগরি জ্ঞান দিয়ে যাচ্ছি, যাতে রোগবালাই থেকে মুক্ত থাকতে পারে, গ্রোথটা আরও ভালো হয় এবং মাছের খাবারটার ক্ষেত্রে যাতে অপচয় না হয় এবং যাতে খাবারটা পরিমিত মাত্রায় দিয়ে মাছকে সঠিক পরিমাণে উৎপাদন তারা লক্ষ্যমাত্রা অর্জন করতে পারে। নদীতে মাছ চাষের নতুন এই পদ্ধতি দেখে বেকার যুবক ও মৎস্যজীবীরা চাষে আগ্রহী হচ্ছেন। সঞ্জিতা হক, এশিয়ান টেলিভিশন। শেষ খবর এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরও একবার। কোস্টগার্ডের আধুনিকীকরণে ব্যবস্থা নিয়েছে সরকার, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সমুদ্র সীমা সুরক্ষিত রাখায় বাহিনীর প্রশংসা। সম্পর্কে চ্যালেঞ্জ মোকাবেলায় একসঙ্গে কাজ করবে ঢাকা দিল্লি। ওমানে পররাষ্ট্র উপদেষ্টা ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে সিদ্ধান্ত। তিস্তার পানির ন্যায্যতা দাবিতে 11টি স্পটে 2 দিনের কর্মসূচি শুরু হচ্ছে আজ। অংশ নেবে বিএনপি সহ মিত্ররা। এবং যাত্রাবাড়িতে পিকআপ ভ্যানের ধাক্কায় স্বামী স্ত্রী নিহত। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে 5 গাড়ির সংঘর্ষে আহত আরও 20। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।